প্রিয় দর্শক, চ্যানেল এস এর নিয়মিত আয়োজন জনপথের প্রতিনিধি অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তাহিয়া হোসেন। জনপথের প্রতিনিধি কথা শুনেই বোঝা যাচ্ছে প্রান্তিক জনগণ নিয়েই আমাদের এই অনুষ্ঠান এবং উন্নয়নমূলক যেসব কর্মকাণ্ড সেসব বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। এবারে পরিচয় করিয়ে দিব তাদের সাথে। প্রথমেই আমার ডান পাশে আছেন জনাব প্রজেশ বণিক, সদস্য জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদ এবং সভাপতি ইটনা উপজেলা শাখা বাইসস কিশোরগঞ্জ। এবং আমার বাম পাশে উপস্থিত রয়েছেন জনাব মঞ্জুরুল ইসলাম, সদস্য সাহাপাড়া ইউনিয়ন পরিষদ, সভাপতি গাইবান্ধা সদর উপজেলা শাখা বাইসস। আপনাদের শুরুতেই স্বাগত জানাচ্ছি আজকের জনপথের প্রতিনিধি অনুষ্ঠানে। তো অনুষ্ঠান শুরু করব আপনাকে দিয়ে। একটু প্রশ্ন করতে চাই, জন্ম মৃত্যু নিবন্ধনকরণ যে পদ্ধতি এই বিষয়ে আমরা জানি যে অনেকেই কিন্তু বাদ পড়ে যায় বা অনেকের জন্ম মৃত্যু নিবন্ধীকরণ করতে গেলে কিন্তু ভুল হয়। তো সেগুলো যেন ভবিষ্যতে না হয়, সংশোধন যেগুলো করতে হয়, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমাদের স্থানীয় সরকার প্রতিনিধি আমাদের কাজটাই স্থানীয় পর্যায়ে, হুম। প্রান্তিক পর্যায়ে। প্রান্তিক পর্যায়ের আমাদের পরিষদের কাজের মাধ্যমে জন্ম নিবন্ধন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা বর্তমান ডিজিটাল হয়ে গেছে। এটা সেই জন্যই মনে করেন আমরা এটার প্রতি খুব গুরুত্ব দিই। আমরা যারা প্রতিনিধি আছি, আমরা মেম্বাররা আছি, মহিলা মেম্বাররা আছে, প্রত্যেকেই যার ওয়ার্ড থেকে এটার প্রতি আমরা খুবই গুরুত্ব রাখি, যেন এটা ভুলভ্রান্তি না হয়। আর ভুল হইলেও এটা সংশোধন করার মতন আমাদের সচিবের মাধ্যমে এটা সংশোধন করে দেওয়া হয়। বর্তমানে আমরা আরেকটা আইন করছে পরিষদের মাধ্যমে, 15 দিনের ভিতরে বাচ্চা জন্ম আর 15 দিনের ভিতরে যদি তার মৃত্যু জন্ম নিবন্ধন করা হয়, তো এটা আমাদের কোনো পিছয় নেওয়া হয় না। সরকারি যে একটা ফ্রি আছে এটাও আমরা নিই না। আর এমনিতে আমরা এটা পাড়ায় পাড়ায় যখন মহল্লার ভিতরে ঢুকি, গ্রামে ঢুকি, তখন আমরা এটা খুঁজি যে কার জন্ম নিবন্ধন বাকি রয়েছে, কারটা সমস্যা, এগুলি আমাদের কাছে আসে। এগুলি আমরা যত সর্বোচ্চ চেষ্টা করি এগুলি আমরা সংশোধন করে দিই। এর কিন্তু সবাই তো সচেতন নয়, সবাই কিন্তু নিবন্ধনটা করে না সময় মতো। তাদেরকে এই আওতায় আনতে কি করা উচিত? নিবন্ধন করে না এই বিষয়টা খুব কম, কারণ এখন তো এই জন্ম নিবন্ধন ছাড়া একটা ছাত্র স্কুলে ভর্তি হইতে পারে না। সব কিছু এটা এখন সাধারণ যারা প্রান্তিক পর্যায়ের মানুষ আছে, যারা শিক্ষার দিকেও কম, তারাও এই বিষয়টা বুঝতে পারছে যে এটা করতেই হয় বাধ্যতামূলক। আর আমরাও যতটুকু পারি পরিষদের মাধ্যমে এই ব্যাপারে আমরা একটু সচেতন করে দিই যেন এটা করতে হয়। আমরাও সহযোগিতা করি, আমাদের সচিব আছে, সচিব সর্বত্র সহযোগিতা করে এই গাছগুলি করে দেয়। আচ্ছা, বার্থ সার্টিফিকেটের কথাটাতে আসি। তো অনেকের দেখা যায় বার্থ সার্টিফিকেট এগুলো নিবন্ধন করার সময় অনেক ধরনের ভুল হয়। তো ভুলগুলো পরে যখন সংশোধন করার সময় আসে, তখন দেখা যায় যে অনেক হ্যাসেল পার হতে হয়। তো এই জিনিসগুলো কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন? ভুল হইলে এটির জটিলতা হয়। জটিলতা হইলেও এটা যে জায়গায় ভুল হয়, এই জায়গায় তো যেখানে সমস্যা এখানে তো সমাধানও আছে। সেটা কিন্তু সময়ও লাগে অনেক। একটু সময় লাগে, সময় লাগলে এটা আমরা সময় সাপেক্ষে এগুলি আমরা করে দিই। কারণ জন্ম নিবন্ধন ভুল হইলে তো তার বাংলাদেশের নাগরিকত্ব, বাংলাদেশের পরিচয় তার সঠিক হইতেছে না। তার যেহেতু সে শিক্ষা জীবনে চলে যাব, তখন তার সার্টিফিকেটে ভুল আসবে। সেই ভুলটা নিয়েই সারা জীবন হ্যাঁ, চলতে হবে। সারা জীবন চলতে হইব। তো হুম। এই ভুলটা আমরা পরিষদের মাধ্যমে আমাদের সচিবে এগুলির প্রতি খুব গুরুত্ব দেয়, দিয়ে এগুলি সংশোধন করে দেয়। বার্থ সার্টিফিকেট নিয়ে এতক্ষণ এই প্রসঙ্গে কথা বলছিলাম আপনার সাথে। তবে এ পর্যায়ে একটু জনাব মঞ্জুরুল ইসলাম আপনার সাথে কথা বলতে চাই ডেথ সার্টিফিকেট সম্পর্কে। আমরা জানি যে মৃত্যু সনদ কতটা ইম্পর্ট্যান্ট, কিন্তু দেখা যাচ্ছে যে মানুষজন মৃত্যু সনদটা নিয়ে খুব একটা গুরুত্ব দেয় না। তারা দেখা যায় যে বার্থ সার্টিফিকেট মানুষের জীবদ্দশায় যতটা কাজে লাগে, মনে করেন যে একটা মানুষ মারা যাবার পরে তখন ভাবে যে এই সনদটা মনে হয় আর কাজে লাগবে না। কিন্তু এই প্রবলেমটা ফেস করে কখন? যখন জমি জমা সংক্রান্ত বিষয়গুলো ওয়ারিশ উঠে সনদ আসে, ভাগাভাগি। ওয়ারিশের সাথে চলে আসে সম্পর্ক, তখন এই বিষয়টা নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়। তো এই জটিলতা দূর করার জন্য কি কি করা উচিত আর এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? এটা বিষয়ে একরকম আমাদের যে গ্রাম পুলিশ আছে, আমাদের গ্রাম পুলিশ আছে এখানে, আমরা যে এলাকায় যে গ্রাম পুলিশ দায়িত্ব আছে, যেমন আমার ওয়ার্ডে একজন গ্রাম পুলিশ নিয়োগ আছে। এদেরকে বলা আছে যে আমার এলাকায় যদি কোনো বয়স্ক লোক বাচ্চা মারা যায়, তাদের নিবন্ধন অথবা আইডি কার্ড নিয়ে এসে আমাদের রেজিস্টার খাতা আছে একটা, এই রেজিস্টার খাতায় আমরা লিপিবদ্ধ করি। লিপিবদ্ধ করার পরে এটাকে আমরা অটোমেটিকলি ওই সচিব যেদিন আবার ফ্রি থাকে
কাজ কাম কম থাকে, এদিন উনি অটোমেটিক ওইখানে দেখে যে কতটুকু আমাদের হলো এই মৃত্যু ব্যক্তিগুলার তালিকা আছে, এটা আবার অনলাইনে তুলে দেয় অটোমেটিক। তুলে দিলে ওইখান থেকে আমাদের নিবন্ধন ওই ব্যক্তির যখন প্রয়োজন হবে আসে শুধু আইডি কার্ড নিয়ে আসলে সার্চ দিলে ওনার মৃত্যু নিবন্ধন অটোমেটিকলি একটা বারে আসবে। আচ্ছা, তার মানে যারা এটা নিয়ে সচেতন না, হ্যাঁ, যারা পরে মনে করবে যে হ্যাঁ। সনদটা দরকার, তারাও সুন্দর মতো করে সুন্দর মতো পাবে, পরে এসে এই সার্টিফিকেটের সেবাটা গ্রহণ গ্রহণ করতে করতে পারবে। আচ্ছা, চমৎকার। আর আরেকটা বিষয় সেটা হলো মৃত্যু নিবন্ধনটা আমাদের এখন বাধ্যতামূলক সবার প্রয়োজন হয়। সেটা হলো যেমন আমাদের ওয়ারিশ সনদ যেটা বলি আর কি, আমাদের জমি খারিজ করতে গেলে প্রথমে মৃত্যু সনদ লাগবে, হুম হুম ওয়ারিশ সনদ লাগবে। হুম তারপরে দেখা যাচ্ছে যে আপনার একটা লোক মানে ওই ব্যক্তিটার আইডি কার্ড আছে, ওই ব্যক্তিটাকে আমরা সর্বপ্রথম আগে নিবন্ধন করি, নিবন্ধন করার পরে মৃত্যু নিবন্ধন করতে হয়। কারণ ওনাকে জন্ম না দেখান পর্যন্ত আমরা মৃত্যু দেখাতে না। পারি না। যতই আইডি কার্ড থাক, যদি নিবন্ধন না থাকে সেই ক্ষেত্রে আমরা ওনাকে মৃত্যু দেখাতে পারি না। আগে প্রথম জন্ম দেখাতে হয়। হুম আইডি কার্ড থাকা অবস্থায় আমরা তাকে আগে প্রথম নিবন্ধন করে তাকে জন্ম দেখাই, হুম হুম। দেখানোর পরে আবার পরবর্তীতে মৃত্যুর তারিখ অনুসারে ওনার নিবন্ধন একটা মৃত্যুর নিবন্ধন বানায়। চমৎকার, পুরো প্রক্রিয়াটা তাহলে অনেক সহজ হয়ে যায় হ্যাঁ, সবার আর জন্য। এই বিষয়টা হলো যেমন বিষয় আমাদের এইখানে মানে 2 নম্বরই বা ছলচাতুরি যেমন নিবন্ধনে আসে বা ভুল, এখানে আমাদের মৃত্যু নিবন্ধনে ভুলটা আসার কোনো আশঙ্কাই নাই। কারণ আমরা আইডি কার্ড নিয়ে আইডি কার্ড অনুসারে আমরা আগে নিবন্ধন তৈরি করি, পরে মৃত্যু নিবন্ধন তৈরি করি। আচ্ছা, তো জন্ম সনদের মতো মৃত্যু সনদে ভুল হওয়ার কোনো সুযোগ সংখ্যাটা নেই, থাকে না, না, সুযোগটা থাকে না। না। আচ্ছা, ধন্যবাদ জনাব মঞ্জুরুল ইসলাম। এবারে ফিরে যাই একটু জনাব প্রজেশ বণিকের কাছে, একটু কৃষি ক্ষেত্রে আমরা ফিরে যাই। তো আপনি যে এলাকার মানুষ, কিশোরগঞ্জ, এখানে তো আমরা জানি অনেক হাওর রয়েছে। তো হাওরে তো অনেক ধরনের মাছ চাষ করা হয়। তো এই যে সম্পদটা, এই মাছ, তারপরে আমাদের প্রাকৃতিক সম্পদ, এগুলোকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি ভবিষ্যতের জন্য, এবং এর পরিধি বাড়ানোর জন্য আমরা কি কি করতে পারি, আপনার কি মনে হয় একজন প্রতিনিধি হিসেবে? আমার কিশোরগঞ্জ এটা আওয়ার অঞ্চল। বাংলাদেশের 16% ধান আমাদের এই জায়গায় উৎপাদন হয়। মৎস্য আমাদের এলাকায় জলাশয়টা অনেক বড়, মাছেরও অনেক মিঠা পানির মাছ, খুব গুরুত্ব জিনিসই ওইটা। আপনার আমার যে কৃষি যে ভর্তুকিটা, কৃষকের যে ভর্তুকিটা, এটা আমরা সরকারিভাবে যে প্রণোদনাটা এটা আমরা ঠিকভাবে পাই না। এটা যদি আমরা মনে করেন একটা গ্রামে 500 গৃহস্থ আছে, আমরা এদিকে ভর্তুকি পাই 50 জনের বা 25 জনের। ওই জায়গায় আমাদের একটু ঘাটতি আছে। আমরা এই জিনিসটি যদি কৃষকের প্রতি একটু গুরুত্ব দিই, কৃষকের যেমন আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাওয়ার টিলার, ধান কাটার ডিজিটাইজড মেশিন, এগুলি যদি আমরা দিতে পারি, তাই আমাদের কৃষির আরও একটু উপকার হবে। আর এমনিতে আমরা যেহেতু প্রান্তিক পর্যায়ের প্রতিনিধি, আমরা কৃষকের উপরেই গুরুত্ব দিই। কারণ আমাদের পরিষদের যে বাজেট আসে, এটা আমরা কাবিকা, টিআর, কর্মসূচি এগুলি দিয়ে রাস্তাঘাট তৈরি করি, হুম হুম যেন মানুষের ধানটা ঠিকমতো বাড়িতে আনতে পারে। বন্যা বা কোনো দুর্যোগ হইলে যেন ধানটা নিয়ে কোনো কষ্ট না করতে হয়, এদিকে আমরা একটু খেয়াল রাখলেও সবচেয়ে গুরুত্ব বিষয় হলো স্থানীয় সরকার। স্থানীয় সরকার যদি এই জায়গাটায় গুরুত্ব দেয় কৃষককে, কৃষকের ধানের মূল্যটা ঠিক মতো দেয়। কারণ একটা কৃষকের ধান ফলায়, বর্তমানে ধান ফলাইতে অনেক খরচ, সার, কীটনাশক, এরপরে যে আমাদের গ্রামের ভাষায় কামলা বলি, যারা আপনার কাজ করে, হুম 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 এগুলিরও অনেক এখন বেতন, অনেক টাকা দিতে হয়। দিয়া কৃষকের যে ন্যায্য মূল্য ধানের দামটা ঠিকভাবে পায় নাই, দিয়ে কৃষকের আয় নাই। তো সরকার আপনাদের এসটিভির মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আমি আহ্বান করতে চাই যে আমাদের প্রান্তিক পর্যায়ে যে কৃষকরা আছে, কৃষকের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য। কৃষককে এই হলো বাংলাদেশের মূল চাবিকাঠি। কারণ আমরা কৃষি উৎপাদন করেই কিন্তু সব কিছু বাংলাদেশের আয় হয় কৃষকের কাছ থেকেই। মাছ থেকে আয় হয়, ধানের থেকে আয় হয়, পাটের থেকে আয় হয়। এগুলি যদি সরকার ভালো দিকে গুরুত্ব দেয় প্রান্তিক পর্যায়ে, তা আমি মনে করি আর একটু ভালো হবে।
কৃষি সম্পদ, মৎস্য সম্পদ এ বিষয় নিয়ে আমরা আবারও কথা বলবো, তবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনারা কোথাও যাবেন না, দেখতে থাকুন জনপথের প্রতিনিধি। প্রিয় দর্শক, ফিরে এলাম একটা বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন জনপথের প্রতিনিধি অনুষ্ঠানে। সাথে আছি আমি তাহিয়া হোসেন এবং আমার সাথে রয়েছেন দুজন অতিথি। এবারে কথা বলবো জনাব মঞ্জুরুল ইসলামের সাথে। এবার আপনার কাছে একটু জানতে চাইছি, আপনি যেই জায়গার মানুষ, গাইবান্ধা, এখানে তো অনেক মৎস্য সম্পদ রয়েছে। তো মৎস্য সম্পদ বাড়ানোর জন্য এবং এখানে যে মৎস্য সম্পদ রয়েছে সেটা কিভাবে ইউটিলাইজ করা যায় এবং আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখেন, এই জিনিসটাকে, এই যে সম্পদটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, আরো বাড়িয়ে দেওয়ার জন্য আপনারা কি কি কাজ করছেন? আমার এলাকায় গাইবান্ধা জেলা, কিন্তু এখানে 3টে নদীর মোহনা, পদ্মা, যমুনা, ঘাঘট, বড় বড় নদী। এখানে মাছ চাষ করার কোনো বুদ্ধি নেই। আর বিষয়টা হলো, আমাদের এলাকায় বন্যা হয়ে থাকে সব সময়। গাইবান্ধার পূর্ব পাশে সবসময়, এবং গাইবান্ধা পৌর শহর, জেলা শহরে অনেক সময় দেখেছি যে পাকা রাস্তার উপরে প্রায় 1 হাঁটু পানি হয়। তো ওইখানে আমাদের ধান চাষ খুব একটা, কৃষি মানে গাইবান্ধার পূর্ব পাশ যেটাকে বলি আমরা, আমাদের গাইবান্ধা সদর থানায় 13টি ইউনিয়ন। 13টি ইউনিয়নের মধ্যে 3টি ইউনিয়ন আছে উজানে, আর বাকি 10টি হলো ভেটানি। 10টিতে কোনো আবাদ হয় না। যেটুকু হয়, অথবা এই যে স্কিম যেটা আমরা বলি, বোরো ধান বলি, এটাতে ফসল হয়। এটাতে আমরা এখন বর্তমানে আমাদের ওইখানে চাষ হয় চরের মধ্যে ভুট্টা, আলু, পেঁয়াজ, কালোজিরা, রসুন, ঠাকরি কালাই, মসুর কালাই, এগুলো চাষ হয় সুন্দরভাবে আর কি আমাদের চর অঞ্চল। যে বাকি 10টা বা 9টা ইউনিয়ন আছে, আর বাকি 4টেতে মোটামুটি ধান, তাও 30-35% ধান হয়। আর বাকিটা আমাদের এই টাইমটাতে যে জলশ্বাস, এই যে বৃষ্টিতে যে পানিটা এটকে, মানে আমাদের বাড়ির আশেপাশে মানে খাল খনন করা আছে, বা যেগুলো গর্ত আছে, পানি বার হওয়ার কোনো নিষ্কাশনের কোনো রাস্তা নেই। পার্শ্ববর্তী এলাকা দিয়ে একটা নদী বয়ে গেছে, ছোট্ট নদীটা। আমাদের দীর্ঘদিন যাবৎ এক সময় শুনছি আর কি, ওইখান থেকে দাদার ঘরে আমবলে আর কি পাট এবং চামড়া ওইখান থেকে নাকি ঢাকায় নিয়ে আসতো, যার কারণে আমাদের এলাকাটার নাম হলো তুলসী ঘাট, আর বালাসী ঘাট আর ঘোড়াঘাট। এইখানে ঘাট ছিল এক সময় দাদার আমলে, তখন ওইখানে ট্রলার আসতো বড় বড়, ওইখান থেকে ওই নদী দিয়া এক সময় এই মালগুলো বহন করতো। সেই নদীগুলো এখন বর্তমান নদী আর নেই। দুই পাশে খাস যেটুকু যার জায়গা ছিল, এই জায়গাগুলোতে দোকানপাট অবৈধ স্থাপনা করে নদীটাকে এমনভাবে আটক করছে যে আমাদের সামান্যতম বৃষ্টি হলে আমরা মনে হয় বন্যার মধ্যে পড়ে গেছি। পানি আর বাড়ায় না, আমাদের যে সমস্ত আবাদ আছে, ধানের ফসলি জমি আছে, সমস্ত নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই সমস্যাগুলোর কথা যে বললেন, এই সমস্যাগুলো নিয়ে আপনারা যখন স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেন, তখন আপনারা কেমন রেসপন্স পান বা করেন কি যোগাযোগ? এখন বিষয়টা আমরা আমাদের আমি যে এলাকায় বসবাস করি, সাহাপাড়া তুলসীঘাট এলাকা, 9 নং ওয়ার্ড, এইখানে আমার যে পানি, বৃষ্টির পানি যেগুলা গর্তে বা বিভিন্ন জায়গায় খাল ডোবাতে আটকে থাকে, এই বিষয়টা নিয়ে আমরা অনেকবার আমাদের ডিসি অফিসে আমরা একটা লিপিবদ্ধ করছি, ইউনো সার্ভে করছি, এবং যে পানি অধিদপ্তর এখানেও করছি। করার পরে 3 জায়গায় করার পরেও আমরা এখান থেকে মানে পানি বার করার, নিষ্কাশন করার কোনো পাইনি। কেন পাননি বলে মনে হয়? এখন ওনাদের যে আমাদের এইখান থেকে যে নদী আছে, ওনারা বলে যে এটা নদী একসময় ছিল, কিন্তু এই নদীটা সম্পূর্ণ মালিকানা, এটা কোনো খাস ভিত্তিক জমি না, যার কারণে খনন হয় না। আর একটু আছে তুলসীঘাট বাজারে, মূল নদীর যে মোহনাটা, এইটুকু একটু আছে খাস তুলসীঘাট বাজারে আমাদের স্ট্যান্ডে। এখানে হলো যে জমি আছে সেইটা খাস, কিন্তু সেইটার দুই পাশে এমনভাবে মানে চাপ দিচ্ছে দোকান, যে আমাদের তুলসী ঘাট যে বাজারটা বা হাটটা, এই হাটটার পানি যে ড্রেনের পানি নিষ্কাশন করব, এই পানিটা নিষ্কাশন করার রাস্তা নেই। একটু বৃষ্টি হলে বাজারের মধ্যে 1 হাঁটু পানি। আচ্ছা, এই সমস্যাগুলো সলভ করার জন্য আপনার কি মনে হয় কি কি উদ্যোগ গ্রহণ করা উচিত? এই সব বিষয়গুলো সলভ করার জন্য আমি মনে করি, যদি আমাদেরকে গাইবান্ধা বা আমাদের জেলায় ভিত্তিক যে জলপথ, যারা এই রোডের বা নদীর
যে কাজগুলো করে এরা যদি আমাদেরকে একটু সহযোগিতা করতো, সেটা হলো যেমন আমাদের বাজারটা বিশাল বড় বাজার এবং হাট। এই হাটের পানি বৃষ্টি হলেই বললাম এক হাঁটু পানি, ড্রেন থেকে নামে না। এই পানিটা আমাদের নদী পেছনে খাস, সামনে খাস, কিন্তু মাঝখানে মালিকানা জমি। হয়তো বা দেখা যায় যে 30-35 ফিট জায়গা, এইটুকু জায়গা আমাদের যদি শুধু ড্রেন ক্লিয়ার করে নদীতে নামে দেওয়া যায়, তাহলে আমাদের হাটটা সুন্দর তাহলেই অনেকটা পরিবেশে হয়ে সলভ যায়, হয়ে যাবে। সুন্দর পরিবেশে আসে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু ফিরে যাই আমাদের আরেকজন অতিথির কাছে। একটু জানতে চাই, এই যে সামাজিক বিভিন্ন ধরনের সালিশ আপনারা করে থাকেন, তো এখানে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আপনারা। এই যে প্রতিকূলতা তৈরি হয়, এটা কিভাবে সমাধান করেন? সামাজিক প্রতিকূলতা বাংলাদেশের সব জায়গায় খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। থাকলো আমাদের যে পরিষদটা হইলো আমাদের বিচারিক ক্ষমতার মালিক। এই পরিষদে আমরা যখন আমাদের কাছে একটা বিচার নিয়ে আসে বা সালিশ নিয়ে আসে, আমার ওয়ার্ড হইলে এই বিষয়টা আমি দেখি, আমার সাথে আমার চেয়ারম্যান থাকে, অন্য মেম্বাররা থাকে। এরপরে যদি এলাকায় আমাদের গণ্যমান্য ব্যক্তিরা থাকে, তাদেরকেও আমরা স্মরণ করি, তারাও ওটাকে নিয়ে আসি। আইসা যেটা সাক্ষী প্রমাণের মাধ্যমে যেটা সঠিক, এই বিচারটি আমরা করি। যেন একটা লোক আমাদের কাছ থেকে পরিষদ থেকে বাইরে বলতে না পারে যে আমাদেরকে বেবিচার করছে বা অন্যায়ভাবে বিচার করছে। আমরা জিনিসটা আইডেন্টিফাই করি ভালোভাবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, কইরা এখানে পর্যালোচনা করি। চেয়ারম্যান সাহেব থাকে, আরও তো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকে, তাকে যেটা সঠিক রায় হয় এই রায়টি আমরা কইরা এটা মীমাংসা করে দিয়ে দিই, যেন এটা যেন আর উপরে না যায়, আমাদের ইউনিয়ন পর্যায়ের ভিতরে যেন সীমাবদ্ধতা থাকে, এই ট্রিকুর ভিতরেই আমরা শেষ করে দিই। কিন্তু এই যে স্থানীয় যে সরকার, এটা আপনারা কিভাবে কেন্দ্রীয় সরকারের সাথে কানেকশন ফর্ম করেন যদি বাই চান্স এই প্রবলেমগুলো স্টেট লেভেলে চলে যায়? টেকনোলজি চলে গেলে, যেমন আজকে যে আমরা এখানে আসছি, এখানে আসার সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা হইল আমাদের ভাইস মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম ভাইয়ের। উনার আমাদের প্রান্তিক পর্যায়ের জনপ্রতিনিধিকে আলোর পথ দেখাইছে। এই হিসেবে আমার পক্ষ থেকে ওনার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনাকে ধন্যবাদ দিলে এটা ভুল হবে, ওনার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমাদের যদি কোনো সমস্যা হয়, উনি যেহেতু 55,000 মেম্বারের প্রতিনিধি, সারা বাংলাদেশের মেম্বারদের প্রতিনিধি, অভিভাবক হিসাবে আমরা ওনাকে মান্য করি। আমাদের কোনো সমস্যা হইলে মিনিস্ট্রি পর্যন্ত, আমরা তো ইচ্ছা করলেই প্রান্তিকের প্রতিনিধি মিনিস্ট্রি পর্যন্ত যাওয়া আমাদের কোনো যোগ্যতা নাই। তো এনে ওনার মাধ্যমে আমাদেরকে যাইতে হয়। তা আমরা কোনো কিছু হইলে ওনার কাছে আমরা শেয়ার করি যে ভাই আমাদের তো এই সমস্যাটা হয়েছে, এখন তো এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই বিষয়টা আপনি একটু যোগাযোগ করেন। তখন উনি আমাদেরকে একটা সৎ পরামর্শ দেয়। উনি যথাসাধ্য চেষ্টা করে আমাদের মেম্বারদের জন্য, যেভাবে আমরা মিনিস্ট্রি পর্যন্ত কথাটা পৌঁছতে পারে এই চেষ্টা করে, বা একটা কথা সে ঠিকভাবেই পৌঁছায়, বা আমাদের প্রতি সে প্রতিনিধি, যেহেতু আমাদের সারা বাংলাদেশের মেম্বারদেরই সে গুরুত্ব সহকারে দেখভাল করে, এবং তার মাধ্যমে আমরা মিনিস্ট্রি পর্যন্ত বা যে কোনো মন্ত্রণালয়ে বা কৃষি যে ডিজি মহাজয় আছে, উনারা নিয়েও যদি কোনো প্রোগ্রাম করে উনিই করে, আমাদের টাকা তো আসে না, উনি করে। উনার মাধ্যমে আমরা সব কিছু পাই, আর আমরা সব কিছু উনার কাছেই শেয়ার করি। আমাদের এক প্রতিনিধি হইল আমাদের চেয়ারম্যানের, পরিষদের অভিভাবক হইল গা চেয়ারম্যান, আর একজন অভিভাবক হইল গা আমাদের সংগঠনের আমাদের এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম ভাই। আমরা 55,000 মেম্বারেই উনাকে অনুসরণ করি। ধন্যবাদ আপনাকে। এবার একটু চলে যাই জনাব মঞ্জুরুল ইসলামের কাছে। আপনার কাছ থেকে জানতে চাই, আপনার এই সংগঠনের মাধ্যমে এবং আপনার যে কর্মকাণ্ড, এর মাধ্যমে আপনি ভবিষ্যতে কি কি পরিকল্পনা করছেন এবং আগামী দিনে আপনার কি কি প্রত্যাশা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদের বাইসাস, বাংলাদেশ বাইসাস মেম্বারশিপ, এইটা আমাদের হলো এখানে আছে আমাদের সাইফুল ইসলাম মোয়াজ্জেম ভাই, ইনি আমাদের সচিব। এনার যেগুলা মানে আমাদেরকে ব্রেন বা পরামর্শ, যেগুলো আমরা যেখানে যা দেখি পথ হারিয়ে ফেলি, এখানে যা তার অনুকূলে চলে যাই।
এবং সেইখান থেকে সে সৎ পরামর্শ একটা দেয় বা বলে যে এইটা করো এটা করো। এটা একটা বিষয়। আর একটা বিষয় আমরা চাচ্ছি যে হয়তোবা আমরা মেম্বাররা ভাবি গ্রামগঞ্জে যে যত কাজেই ভালো করি আমরা হয়তোবা আগামীতে আসবো কি না আবার, হ্যাঁ, যে হয়তোবা যার কারণে অনেক মেম্বার ভাই আছি যারা আমাদের এই বাইসেস যে আমাদের সংগঠনটা আছে এখানে অনেকে এখান থেকে দূরেই থাকে, মানে আমাদের এখানে আসতে চায় না। কিন্তু আসলে এইখান থেকে আমাদের যে অনেক দূর যাওয়া পর্যন্ত অনেক দূর যেতে পারবো এই বিষয়টা এইখান থেকেই আমার তৈরি করা যাবে। এই কথাগুলো আমি এখানে বলবো, বলে এই কথাগুলো আমার গ্রামগঞ্জে বা বাংলাদেশে বিশ্বে বিভিন্ন জায়গায় চলে যাবে। যদি একটা ওয়ার্ড একটা কথা আমার এই বাইসেসের পক্ষ থেকে আমার কাজে লেগে যায়, কাজে লেগে গেলে আমার বাইসেস এইখান থেকেই আমি মনে করি আমার বাইসেস ধন্য। সেখানেই সার্থকতা। অনেক সার্থকতা। ধন্যবাদ আপনাকে জনাব মঞ্জুরুল ইসলাম এবং অনেক ধন্যবাদ জনাব প্রচেশ বণিক আপনাদেরকে আজকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং সাথে থাকার জন্য। আজকের অনুষ্ঠান এখানেই শেষ। আশা করি আমরা এই বিষয় নিয়ে সামনের আরও পর্বে আরও অনেক কথা বলবো। প্রিয় দর্শক, আজকের জনপথের প্রতিনিধি অনুষ্ঠান শেষ করছি এখানেই। দেখা হবে আবারও আপনাদের সাথে অন্য আরেক পর্বে এবং জনপথের যেসব প্রসঙ্গ রয়েছে সেসব প্রসঙ্গ নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।